স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। পরিবর্তিত সময়ে নতুন মোড়ের রংপুরের রাজনীতি। জাতীয় পার্টির ঘাঁটিতে দুর্গ গড়তে মরিয়া হয়ে উঠেছে জামায়াত ইসলামী, আর প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলন। এদিকে দ্বন্দ্ব কোন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে বেশ ব্যস্ত বিএনপি, আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি। নিজ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে 57,000 ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর 3 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। দায়িত্বের জন্য আমরা লালায়িত নই, এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সাড়া আছে। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারব। এদিকে ৮ বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি। তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা। প্রার্থিতার প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাঁধাই এবার দলটির মূল লক্ষ্য। তবে রংপুর 3 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর তৎপরতা চোখে পড়ার মতো, যদিও এখনও ডামাডোল শুরু হয়নি রংপুর 1 আসনে। আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত কর্মকাণ্ড করা উচিত, সামাজিক, রাজনৈতিক, দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি, দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা। আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা, জাতি গঠনে ভূমিকা রাখছে জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই, জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই, জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই। শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে। নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা। এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি। যদি অচিরেই বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরও অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি একবারে পিছায় নাই, আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কিভাবে সংগঠিত করা যায়, আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর 1 ও রংপুর 3 আসন 1986 থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির। পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই 2 আসনের দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা 15 বছর ক্ষমতায় ছিলেন শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য AKM ফজলুল হক চান। দীর্ঘ এই সময়ে এলাকার উন্নয়ন তো দূরের কথা, প্রকল্পের নামে শুধু নিজের আখের গুছিয়েছেন। ব্যক্তিগত সচিবকে দিয়ে করিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসন 2008 থেকে 2018 সাল পর্যন্ত টানা 3 বার ক্ষমতায় থাকা AKM ফজলুল হক চান শুরুতেই এপিএস হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে। এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব। অভিযোগ, উন্নয়নের নামে প্রকল্প এনে করেন নিজের উন্নতি, আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি। শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সেসব টাকা ফেরত সহ তাদের বিচারের দাবি স্থানীয়দের।
তিনজন মালিক একজন মালিকের টাকা ঘুরত দিছে, আমার টাকা ঘুরত দেয় নাই। সম্পদ বানাইছে 15 বছর যখন আপনার এরা এমপির সাথে থাকছে। অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপির এপিএসের সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তের পাশাপাশি বিচারের দাবি ভুক্তভোগীদের। ইঞ্জিনিয়ার ফজলুল হক স্যারের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই, কারণ উনি তার পরিবারের যেই বিএনপি আছে তারাই তাকে বাঁচিয়ে নিয়ে আছে। কোনো উন্নয়নই করে নাই শিরবদ্দি, যা পার হয়ে গেছে ঢাকা, ওই ঢাকায় আছেন এমপি আছেন, ওই আপনার মন্ত্রী আছেন, আপনার পাওয়ার খেলে। বিরোধী মত দমন ও অপকর্ম ঢাকতে গায়েবী মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এমপি সাহেব তো আমার কোনো সহযোগিতা করি নাই, এমপি সাহেবের আমরা দেইও নাই। এমপি হ্যাঁ আঙর নেতা গাতারে যা পাওয়া হয়েছে আমরা কি পাবো? আমরা সাধারণ মানুষ কিছু পাবো? আঙরে কিছু দিব অগরিও হয় না, আঙর কই ধরে দেবো। পাহাড় বাজারে এরকম হয়েছিল আর কি, ডাকাতি হয়েছিল, সেটাতে আমাকে বিস্ফোরক মামলায় ঢুকেছে, তারপর মারামারি মামলায় ঢুকেছে। সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য ও তার এপিএস আত্মগোপনে চলে যায়। অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে। ডিবিসি নিউজ ডেস্ক। 10 বছরের পরিকল্পনা থাকলেও নির্মাণের 4 বছরের মধ্যেই খানাখন্দে পরিণত হয়েছে খুলনার সাতক্ষীরা মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই জন্য নির্মাণ ত্রুটিকে দুষছেন সচেতন সমাজ। তবে সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খুলনা সাতক্ষীরা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই ভোমরা স্থলবন্দরে পণ্য সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। তবে খুলনা থেকে চুকনগর পর্যন্ত সড়কের 33 কিলোমিটার অংশ বেহাল। খানাখন্দ, সড়ক দেবে যাওয়া ও পিচ সরে অমসৃণ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখন এই যে একটুর জন্য আমরা বেঁচে গেছি, দেখা গেল গাড়িটা বেঁকায় রাস্তার মাঝখানে পড়লো, এখান থেকে সবসময় ট্রাক যাতায়াত করে। এই রাস্তার মতন দুর্নীতি মনে হয় অন্য কোনো রাস্তায় হয় নাই। রেগুলার ঠিক করে, রেগুলার নষ্ট হয়, কি ঠিক করে? গেল বছর এই সড়কে 48টি দুর্ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। আহতের সংখ্যা অর্ধশতাধিক। খুলনা সাতক্ষীরা রোড, এখানে আমার নতুন গাড়িটার হাইড্রোলিক ব্যাক হয়ে গেছে ভাঙা রোডের কারণে। অনেক জায়গা বড় বড় গর্ত হয়ে গেছে, এগুলো সংস্কার করুক। নির্মাণ ও পরিকল্পনা ত্রুটিকে দায় দিচ্ছে সচেতন সমাজ। পরিকল্পনা ত্রুটি, কাজের মান না হওয়ার কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে এবং অল্প দিনেই এই সড়কটি নষ্ট হয়ে গিয়েছে। সড়ক বিভাগ বলছে নিয়ম না মেনে 22 টনের চেয়ে ভারী যানবাহন এই সড়ক ব্যবহার করায় সড়কের এমন দশা। সর্বোচ্চ কত লোড পারাপার হতে পারবে বা বহন করতে পারবে তার একটা সীমা আছে আর কি। 10 চাকার ট্রাকগুলো, এগুলো হয়তো ট্রাক সহ এর ওজন 40 টনের বেশি হয়ে যাবে। তো এই ওভারলোডের কারণে এখানে রাস্তার যে বিভিন্ন লেয়ার থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় আর কি। 4 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত কাজে ব্যয় হয় 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুন নদীর উপর আর্চ সেতু নির্মাণের কাজ চলছে ধীর গতিতে। এক দফার সময় বাড়ালেও কাজের অগ্রগতি একেবারেই কম। এতে ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষের আশ্বাস সংশ্লিষ্টদের। 2022 সালের এপ্রিলে জগন্নাথপুর উপজেলার যানজট কমাতে শুরু হয় আর্চ সেতু নির্মাণের কাজ। 2024 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, পরে সময় বাড়ানো হয় আরও 1 বছর। মেয়াদ শেষ হলেও এটার কাজ এখনো শেষ না হওয়ায় জগন্নাথপুরের মানুষ জন্য দুর্ভোগে পড়েছে। আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, জগন্নাথপুরবাসী বিভিন্ন গাড়িগুলো ঢুকতে পারছে না। স্কুলের বাচ্চা স্কুলাপানেরা খুব হয়, স্কুলে আসতে খুব রিক্সের আমরা আতঙ্কের মধ্যে থাকি। এই সাইডে খুব ব্যবসা সব শেষ, ব্যবসা নেই, শুধু বিড়িদের লাগে। ধীরগতির কারণে বাড়ানো সময়ের মধ্যেও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দৃষ্টিনন্দন 60 মিটার দৈর্ঘ্য ও 11.25 মিটার প্রস্থের আর্চ সেতুর দুই পাশে থাকবে ফুটপাত ও আলোকসজ্জা। কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হইলে মানুষের চলাফেরা করতে সুবিধা হইব বলা। এখন খুব কষ্টে মানুষ চলাফেরা করতেছে। যত দ্রুত হইব আমরা লাগি বালা, আমরা জগন্নাথপুরবাসীর লাগি বালা। বন্যার কারণে নির্ধারিত সময়ের কাজ শেষ করা যায়নি, তবে বর্ধিত সময়ের মধ্যে শেষ হবে জানালেন নির্বাহী প্রকৌশলী। জগন্নাথপুর টু বিশ্ব এই রাস্তাটি স্টার্টিং পয়েন্টে আমাদের একটা 60 মিটার আর্চ ব্রিজ আছে। ব্রিজটির গার্ডারগুলো ঢালাই হয়ে গেছে, বর্তমানে রড ফেব্রিকেশনের কাজ চলতেছে। আমরা আশা করি এই মার্চ মাসের মধ্যে ব্রিজটির সম্পূর্ণ কাজ শেষ হবে। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সেতুটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
মাঘের শীতে নাজেহাল উত্তরের জনপদ। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষজন। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে মানুষজন। ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। তীব্র শীতের দাপটে কাঁপছে ঠাকুরগাঁও। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় রাত থেকে পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে স্বল্প আয়ের ও ছিন্নমূল মানুষ। অন্যদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও 10 ঘন্টা পর আরিচা, কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশালে পুকুর দখলে রেকর্ড করেছেন মহানগর আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। মামা টুটুল হিসেবেই তিনি বেশি পরিচিত। সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর ডান হাত ছিলেন তিনি। ছিলেন ক্ষমতার উচ্চ শিখরে। সেই সুবাদে নগরীর প্রায় 50টি সরকারি পুকুর দখলে ছিল তার। 2018 সালে সাদিক আবদুল্লাহ মেয়র হওয়ার পর ক্ষমতাধর হয়ে ওঠেন টুটুল মামা, যার আরেক পরিচয় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে নগরীর সরকারি বিএম কলেজের 5টি পুকুর, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চৌমাথা লেক, বিবির পুকুর, জেলা পরিষদ পুকুর, রাখালবাবুর পুকুর, টিবি হাসপাতালের পুকুর দখলে নেন তিনি। এছাড়া সিটি কর্পোরেশনের 7টি পুকুর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের পুকুর দখলে নিয়ে করেন মাছ চাষ। এ কারণে ওইসব পুকুরের পানি পর্যন্ত ব্যবহার করতে পারত না আশপাশের কেউ। বরিশালের যত পুকুর বা জলাশয় আছে সাধারণ মানুষ কেউ ব্যবহারও করতে পারে না। বেআইনিভাবে সরকারি বিধিবিধান উপেক্ষা করে লিজ দেওয়া হয়েছে, এগুলি তদন্ত হওয়া উচিত। সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর প্রভাবে টুটুল নগরীর পুকুর দখল করে বাণিজ্য চালিয়েছে, অভিযোগ নগরবাসীর। যত কলেজ ক্যাম্পাস ছিল এগুলো সব সাদেকের এবং মন্ত্রীর লোকজন এগুলো দখল করে রাখতে। জনাব সাদেক আবদুল্লাহ তার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা গডফাদার হিসেবে নিয়ন্ত্রণ করেছেন। অর্থের কাছে নতজানু হয়ে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এমনটি মনে করছেন স্থানীয়রা। আবারও যেন শুধুমাত্র অর্থের কাছে নতজানু হয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, বরং এই পুকুর থেকে শুরু করে সমস্ত যে জনসম্পদ সেগুলি জনগণের জন্য যাতে ব্যবহৃত হয়, আমরা সেই আহ্বানই জানাবো। সামনে এমন দখলবাজি যাতে আর কেউ না করতে পারে, তার জন্য কঠোর আইনের প্রয়োগ চান টিআইবির এই কর্মকর্তা। আগামীতে যে সরকার আসবেন তারা যেন এই পুকুর দখলবাজির থেকে এইসব দুর্বৃত্তদের নিবৃত্ত রাখে, এজন্য একটা শক্ত আইন থাকা দরকার। 2015 সালে শটগান থেকে টুটুলের ডান পায়ে গুলি করেন সাদিক আবদুল্লাহ। পরে ওই পা কেটে ফেলতে হয়। এরই প্রতিদান হিসেবে টুটুলকে ক্ষমতাধর করে গড়ে তোলা হয় বলে জনশ্রুতি রয়েছে। টুটুল বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।